আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকে বাংলার ভোট যুদ্ধে মুখোমুখি আপনার প্রার্থী অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন নবদ্বীপ বিধানসভার জাতীয় কংগ্রেসের প্রার্থী সমীর সাহা, যাকে নবদ্বীপের মানুষ নির্মল সাহা হিসেবেই বেশি চেনেন। সমীর বাবু, স্টিং নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, সকল দর্শকদের জন্য রইল অভিনন্দন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাথে সাথে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই স্টিং নিউজকে। নির্মল বাবু, আপনি দীর্ঘদিন ধরে জাতীয় কংগ্রেস দলটা করছেন, এই সংগঠনটা করছেন, কংগ্রেসের দুর্দিনেও আপনি কংগ্রেসের সঙ্গে রয়েছেন। এবার আপনি একটা অন্য ক্ষেত্রে লড়াই করতে চলেছেন। আপনি নবদ্বীপ বিধানসভার মতো একটা বিধানসভা থেকে আপনি জাতীয় কংগ্রেসের টিকিটে লড়তে যাচ্ছেন। তো কতটা কঠিন মনে হচ্ছে এই লড়াই? প্রথমে বলি যে আমাদের দল অর্থাৎ এআইসিসি বলুন, পিসিসি অর্থাৎ প্রদেশ কংগ্রেস কমিটি বা জেলা কমিটি, সাথে সাথে যত কংগ্রেস কর্মী নবদ্বীপে আছে তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই আমাকে এইরকম একটা গুরু দায়িত্ব দেওয়ার জন্য। এটা অবশ্যই ঠিক যে বিধানসভা পশ্চিমবঙ্গের মাটিতে 294টি, নদিয়ার মাটিতে 17টি বিধানসভা। এক একটা বিধানসভা এক একটা গ্রাউন্ডের উপর নির্ভর করে, কোথায় কেমন পরিস্থিতি তার উপর নির্ভর করে। অস্বীকার করার উপায় নেই যে বর্তমান নবদ্বীপে যে টিএমসির বিধায়ক আছেন, দীর্ঘদিনের বিধায়ক, তার সঙ্গে আমাদের লড়াই। পাশাপাশি রয়েছেন আরও অনেকেই রয়েছেন, সিপিআইএম রয়েছে, ভারতীয় জনতা পার্টি রয়েছে, নির্দলও আছে শুনেছি। তো সুতরাং সেই জায়গা থেকে লড়াইটা কঠিন। কংগ্রেস স্বীকার করতে অসুবিধা নেই, কংগ্রেস সেক্ষেত্রে একটু দূরেই আছে। তবে কংগ্রেস দল যাকে প্রার্থী করেছে সে কিন্তু সমাজ বা মানুষের থেকে খুব বেশি দূরে নয়। কারণ আজকে যিনি দীর্ঘদিন ধরে নবদ্বীপের বিধায়ক, আমরা একই সঙ্গে ছিলাম, তিনিও তখন কংগ্রেস করতেন, আমিও কংগ্রেস করতাম। কিন্তু একটা চিৎকার করে বলা যেতে পারে, যেটা আমি পারি নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে এখনো বলতে, সেটা হচ্ছে আমি সেই নির্মল বা সেই সমীর, সেদিনও যা ছিলাম আজও তাই আছি। কারোর হিম্মত নেই যে প্রলোভনেও পড়েও আপনি দলে যাননি, না, প্রশ্নই আসে না। অনেক কিছু, অনেকেই তো দল চেঞ্জ করেছে, আপনি আমাকেও অনেকে অনেক চেষ্টা করেছে, অনেক কিছু বলেছে, এই হবে ওই হবে, এই পাবো ওই পাবো, প্রশ্নই আসে না। একটা সময় কংগ্রেসকে বাঁচিয়ে রাখার জন্য তৎকালীন সরকার, বামফ্রন্ট সরকারের সঙ্গে লড়াই করেছিলাম। তখনও বিভিন্নভাবে আমাদের প্রলোভন দেখিয়েছিল। তা তখন যখন দল চাই না, প্রশ্নই আসে না। আপনি তো কংগ্রেস দল অন্ত প্রাণ, একদম। আপনি বিভিন্ন বক্তব্যে, আপনার বক্তব্য আমি শুনেছি এবং সেখানে আপনি বলেছেন আমি একজন কংগ্রেসের সাধারণ কর্মী। কিন্তু এই রকম একজন সাধারণ কর্মী, দল অন্ত প্রাণ, তাকে কংগ্রেস টিকিট দিল, এ বিষয়ে কংগ্রেসের প্রতি আপনার মনোভাবটা? একদম প্রথমেই বলেছি, শুরুতেই বলেছি, তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। এবং তাদের কোথায় কি হয়েছে আমি জানি না, নবদ্বীপের ক্ষেত্রে তারা একদম সুবিচার হয়েছে, সঠিক বিচার করেছে। বহু পার্টির চোখ রাঙানি, তখনও কংগ্রেসের পতাকাটা হাত থেকে ছাড়েনি, এই রেকর্ড তাদের কাছে আছে। প্রচার করছেন, প্রচারে যাচ্ছেন, মানুষের কেমন সাড়া পাচ্ছে? অসাধারণ, অসাধারণ। একটা বিষয় সেটা হচ্ছে আবার সঙ্গে যারা আছেন তারা দেখেছেন, সাইডে এখান থেকে ওখান থেকে ছাদ থেকে দেখেছেন যে কংগ্রেস, যেটা বারবার বলা হচ্ছে যে কংগ্রেস সংগঠনের দুর্বল ইত্যাদি ইত্যাদি, পয়সা নেই, ছেলে নেই, লোক। কিন্তু যেদিন আমি প্রথম প্রচারে বেরোই সেদিন তো আমার মনে হয় ওদের কাছে যদি ভিডিও পৌঁছে থাকে, ওরা এটা বলতে ভাবতে বাধ্য হবে যে হচ্ছেটা কি। তার কারণ আমি তো নিজেই জানি না, প্রত্যেকটা জায়গায় একটি কথা, আপনাকে চিনি, আপনাকে দীর্ঘদিন ধরে দেখছি। নদীর ভাঙন থেকে শুরু করে, নদীর ভাঙন আন্দোলনে আমি সেই আসামি, প্রথম আমি আন্দোলন শুরু করি। আজকে নদীর ভাঙন বন্ধ হয়েছে, আমি বিভিন্ন ক্ষেত্রে কেস খেয়েছি, পুলিশের তাড়া খেয়ে বহু বাড়ি ছাড়া ছিলাম বহুদিন, আমাকে কেস খাইয়েছে 5টা অ্যাটেম্প টু মার্ডার এই গঙ্গা ভাঙনের। নির্মল সাহাকে নবদ্বীপ বিধানসভার মানুষ চেনে না এরকম নেই, একদম দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, একটা ফেস ভ্যালু আছে। একদম একদম। এবং সেই সঙ্গে আপনার একটা যেটা ট্রান্সপারেন্ট একটা ইমেজ, স্বচ্ছ ভাবমূর্তি একটা আপনার রয়েছে, এটা নবদ্বীপের মানুষ বলে। আমি বলতে চাইছি যে আপনি মানুষের কাছে কি কি ইস্যু নিয়ে যাচ্ছেন, কোনগুলি তুলে ধরছেন? এই জায়গাটা
আমি বলি কোনো ব্যক্তিগত স্পেসিফিক আমার কোনো ইস্যু নেই। তার কারণ হচ্ছে আমি নবদ্বীপের মাটিটাকে আমি নিজের শরীর বা নিজের ঘর বলে মনে করি, নিজের মন্দির বলে মনে করি। একটা ঘরে কার কি প্রয়োজন গৃহকর্তা যেমন মনে রাখে বা স্মরণ করে বা ভাবে, আমি ঠিক তাই নবদ্বীপের কি কি প্রয়োজন আমি প্রতিটি মুহূর্ত, আমি কখনো কোনো পরিস্থিতির মধ্যে যখন নবদ্বীপের কোনো সমস্যা তৈরি হয় আমি ঘরে ঢুকে যাই না, ঘর থেকে বাইরে আসি আর সবাই বাইরে থেকে ঘরে ঢোকে। এটা যে তফাৎ, বন্যা বলুন, মহামারী, করোনা বলুন, কোনো সময় আমি ঘরে ঢুকে যাই না, আমি রাস্তায় থাকি। অর্থাৎ এক্ষেত্রে এর বাইরেও কি কি নবদ্বীপের প্রয়োজন আমার মনে হয়, আমি 24 ঘন্টা রাস্তায় থাকার লোক, আমি যে কোনো মানুষের কাছে তো যাচ্ছেন। হ্যাঁ আমি বলি, আপনি তো ভোট চাইছেন। না চাইছি, আমি বলছি স্পেসিফিক কিছু আমি বলছি, আমি কিচ্ছু বলবো না আপনাদের, তার কারণ বলছি সেটা আমি আপনাদের চাইতে ভালো জানি। একটা হলো বেশি জানি যে নবদ্বীপের মাটিতে কি প্রয়োজন আছে। আপনারা যদি আমার কি প্রয়োজন আছে, সেটা ধরুন, নবদ্বীপে এই মুহূর্তে একটা দুর্নীতির ব্যাপার আছে, রন্ধে রন্ধে দুর্নীতি, স্বাস্থ্য ব্যবস্থা একদম ভেঙে পড়েছে, শিক্ষাও সেই রকমই। এইগুলো আমার মূল কাজ থাকবে, প্রথম কাজ থাকবে। এছাড়া অনেক আছে, যেমন নেশা, মাদকদ্রব্য যত্রতত্র আমি বন্ধ করতে পারবো, সেই হিম্মত আমার আছে। আমি দীর্ঘদিন একটা ক্লাবের সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম, তখন আমি তো দেখেছি রাস্তা দিয়ে আমি হেঁটে গেলে সব দৌড়ে রাস্তার পাশে চলে যায়। এখন রাজনৈতিক কারণে আমার সেই শক্তিটা হয়তো একটু খর্ব হয়েছে, তাই এগুলো হচ্ছে। কিন্তু আমি যদি নবদ্বীপের মানুষ আমার একবার সুযোগ দেয়, এগুলো আমার বন্ধ করতে হবে না, অটোমেটিক মুহূর্ত থেকে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এটা আমি 100% নিশ্চিত, কোনো দুর্নীতি থাকবে না। আমি বলা চলে যে দুর্নীতি। আপনি যখন মানুষের কাছে ভোট প্রচারে যাচ্ছেন, ভোট চাইতে যাচ্ছেন, তখন তৃণমূলের বিরুদ্ধে কি তারা কোনো ক্ষোভ বা অভিযোগ করছে? না, এই মুহূর্তে যেটা আস্থা আমার প্রতি আছে, তারা শুধু বলছে যে আপনি যদি ফিরে আসতে পারেন, নবদ্বীপের কাজ হবে, নবদ্বীপে আগে যেমন ছিল একটা শান্ত পরিবেশ সেই রকম হবে। না, তাহলে তৃণমূলের বিরুদ্ধে কোনো অভিযোগ করছে না? তৃণমূলের বিরুদ্ধে এটাই তো, কারণ তৃণমূল তো শাসন করছে, তৃণমূলের বিরুদ্ধে। আর দুর্নীতি তো এখন পশ্চিমবঙ্গ লোকাল, আমি রাজ্য স্তরে যেতে চাইছি না, নবদ্বীপ লোকাল ইস্যু নিয়ে থাকবে। আমি নবদ্বীপের কি সমস্যা, তৃণমূলকে নিয়ে কি কোনো অভিযোগ রয়েছে? একদম ভরি ভরি দুর্নীতি, কি অভিযোগ আপনার? যেমন ধরুন, যত্রতত্র কন্ট্রাক্টররা বিভিন্ন দুর্নীতি করছে, মিউনিসিপ্যালিটির বিভিন্ন কন্ট্রাক্টের মধ্যে দুর্নীতি রয়েছে, কর্মকাণ্ডের মধ্যে দুর্নীতি রয়েছে, বালি চুরি ইত্যাদি ইত্যাদি সমস্ত রয়েছে। আমি ব্রিজের গোড়া থেকে বালি তুলছিল বলে আমি আন্দোলন করেছিলাম, সেগুলো এরকম বহু আন্দোলন রয়েছে। তাছাড়া যা কিছু। আচ্ছা, নিকাশি নালা নিয়ে কোনো অভিযোগ আছে? তুলনামূলক হয়তো একটু কম এই মুহূর্তে, কিন্তু ছিল, হয়তো এখনো অনেক রয়েছে, বড় বড় জায়গা রয়েছে যেখানে এখনো সেখানে পৌঁছয়নি। এখন রাস্তাঘাট নিয়ে কোনো? রাস্তাঘাটও, হ্যাঁ, নবদ্বীপ শহর একটা ঐতিহাসিক শহর, সেক্ষেত্রে দ্বীপ শহরের কথা বলছি না, নবদ্বীপ পুরো বিধানসভাটার কথা বলছি। এই জায়গা থেকে নবদ্বীপে প্রতিটি মুহূর্ত তীর্থযাত্রীরা আসে, সেই তুলনায় নবদ্বীপের রাস্তাঘাট পরিকাঠামো ঠিক নেই, এটাকেও একটা সম্প্রসারণ করা দরকার। পাশাপাশি ফেরিঘাট একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেখানেও সম্প্রসারণের প্রয়োজন আছে। ওখানেও একটা সংগঠন কুক্ষিগত করে রেখেছে, সেটাও তাদের হাত থেকে বার করা, ইত্যাদি ইত্যাদি সমস্ত রয়েছে। আর যেটা বিষয় নবদ্বীপের মাটিতে যেটা বিষয়, সেটা হচ্ছে যে ভাঙন রোধ একটা ব্যাপার, তা বদ্ধ হয়েছে, সেরকম হয় না, কিন্তু এখনো বিভিন্ন ক্ষেত্রে একটু কিছু না হলে ভাঙছে, সেগুলো আমাদের একটা নজর আছে। আর হচ্ছে হসপিটাল, যেটা বললাম, স্বাস্থ্য, এখানেও তাই পরিকাঠামো। আজকে 1972 সালে তৎকালীন কংগ্রেস বিধায়ক রাধারমণ সাহা মাত্র 5টি বছর সময় পেয়েছিল, তার মধ্যে যা কিছু করে দিয়ে গেছে, আজ সেটা ভিত, নবদ্বীপের ভিত। তাই ভিতের উপর দাঁড়িয়ে আজকে যেগুলো হচ্ছে নির্মাণ মাত্র, এমন কিছু করেনি। আজকে দীর্ঘদিন ধরে নবদ্বীপের বিধায়ক কিচ্ছু করেনি। তা সেই জায়গা থেকে সেই হসপিটাল, স্বাস্থ্য কেন্দ্রটাকে আমরা আগের পূর্বাবস্থায় নিয়ে যাব, যেন মানুষ সেখান থেকে পরিকাঠামো সুস্থভাবে ফিরে যেতে পারে, সেই সেবা পেতে পারে। কারণ এমন একটা পরিস্থিতি, হসপিটাল, প্রতাপনগর হসপিটালে একটা রুগী, সাধারণ রুগী, পেটে ব্যথার রুগী, তাকেও পাঠিয়ে দিচ্ছে শক্তিনগরে গিয়ে বলছে ওখানে ডাক্তার থাকে না, গরু ছাগল থাকে, এর জন্য এখানে পাঠিয়ে দিয়েছে। আমরা এইগুলো চাইছি,
এগুলো বন্ধ হবে। শিক্ষাক্ষেত্র তাই, এক একটা স্কুলের টিচাররাও ঠিকমতো কাজ করছে না, তারাও জানে না কোনো কোনো নেতার হাত আছে তাদের মাথায়। আমরা এগুলো বন্ধ করব। আচ্ছা, আর একটা প্রশ্ন, যেহেতু নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের কথা আসলেই কিন্তু একটা ধর্মীয় বিষয় চলে আসে, যেখানে বিজেপি প্রচার করছে যদি তৃণমূল আবার ক্ষমতায় আসে তাহলে এখানে আপনাদের ওই তুলসীর মালা আপনারা গলায় দিতে পারবেন না, শাঁকা সিঁদুর পরতে পারবেন না, এই রকম একটা প্রচার করছে। অন্যদিকে আবার তৃণমূল প্রচার করছে যে বিজেপি আসলে দাঙ্গা হবে, হাঙ্গামা হবে, ফলে আপনারা তৃণমূলকেই ভোট দিন। এই যে ধর্মীয় মেরুকরণের বিষয়টি চলে আসছে, একটা ধর্মীয় সুরসুরি, এবার কংগ্রেসের তো সেই ধর্মীয় সুরসুরির বিষয়টা নেই, ধর্ম দিয়েই ভোট টানছে। তো সেই জায়গায় একটা ধর্মীয় যে সুরসুরি আছে তার সাথে কংগ্রেস কিভাবে লড়াই করবে? কংগ্রেস সবসময় লড়াই করেছে, এটাও করবে। আজকে ধর্ম নিয়ে যারা করছে এরা ব্যক্তিগত ব্যক্তির স্বার্থে করছে। আফটার অল রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। আজকে একটা দিন আসবে এই মানুষগুলো থাকবে না, কিন্তু এই রাষ্ট্র পিছিয়ে যাচ্ছে এইসবের জন্য। আজকে ধর্ম 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 করে যা হচ্ছে, শিক্ষা, উন্নয়ন সমস্ত কিছু পিছনে চলে যাচ্ছে। আর এই যে বিজেপি বলছে যে টিএমসি আসলে মালা পরতে হবে ইত্যাদি ইত্যাদি, আরে হিন্দু ধর্ম এত ঠুনকো নয়। কে কাকে বাঁচাবে? বিজেপির হিন্দুকে বাঁচাতে হবে এমন দায় তাকে দেয়নি। আমি বলে দিলে আমি হিন্দু, নইলে আমি হিন্দু নই। ওদের এগুলো কালচার। ভারতবর্ষ, ওদের লিডার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 24 লোকসভা নির্বাচনে বলছে কংগ্রেস ক্ষমতায় আসলে আপনাদের মঙ্গলসূত্র কেড়ে নেবে। এর পাগল নাকি? আরে তোমার মঙ্গলসূত্র কোথায় আছে সেটাকে খোঁজ করো না কেন? কে তুমি তাহলে কেড়ে নিয়েছিলে? তার মঙ্গলসূত্র তুমি কেড়ে নিয়েছিলে। তুমি বলছো অন্য কেড়ে নেবে, অন্যের মঙ্গলসূত্র। এগুলো অবান্তর কথাবার্তা, এর কোনো ভিত্তি নেই। আসলে ওদের মানুষের কাছে বলবার মতো কিছু নেই। ওদের দলের মধ্যে এমন একটা লোক নেই যে স্বাধীনতা আন্দোলনে দীর্ঘ ব্রিটিশ 200 বছর শাসন করেছে, সেই আন্দোলনে একটা দিনের জন্য বলেছে যে ব্রিটিশ ভারত ছাড়ো। যে দু একটা নাম ওরা উল্লেখ করে সেটা বিশ্বাসঘাতক, উল্টো। ওরা হচ্ছে ভারত দেশ ব্রিটিশের তকমা, ব্রিটিশের হয়ে কাজ করেছে কংগ্রেসের বিরুদ্ধে। আচ্ছা, তাহলে আপনি যখন ভোট প্রচারে যাচ্ছেন তখন তৃণমূল বিজেপি উভয়ের বিরুদ্ধেই বলছেন? একদম একদম সমানভাবে দুটোই। একটা রাজ্য ধ্বংস করছে, একটা রাষ্ট্র ধ্বংস করছে। আজকে ভারতবর্ষে কংগ্রেসের বিরুদ্ধে কিছু বললেই বলে নেহেরু অমুক তমুক, অথচ একটা স্পেসিফিক কিছু বার করতে পারে না। কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বলি বাংলা সহ ভারতবর্ষের সবচাইতে বৃহৎ অর্থনৈতিক দুর্নীতি হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে সারদা চিটফান্ড আর ভারতবর্ষের বুকে PM কেয়ার ফান্ড। এটা হচ্ছে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারি। নির্মল বাবু, আপনি জেতার ব্যাপারে কতটা আশাবাদী? একদম। একটা কথা বেরিয়েছে, সেটা হচ্ছে কংগ্রেসই ভালো বলছে মানুষ। আর নয় ভুল, আর নয় কোনো ফুল, কাস্তে কেটে যেতে পারে, তাই হাত রাখুন হাতে, বন্ধুত্ব হয়ে যাবে। অর্থাৎ আশাবাদী মানুষ আমাদের সঙ্গে আছে। যে প্রার্থী নির্মল বা সমীর দীর্ঘদিন মানুষের সঙ্গে ছিল, সে জিতুক বা হারুক ছিল, তাই আশাবাদী আজকে মানুষ আমাকে আশীর্বাদ করবে, এ আশা রাখি। নির্মল বাবু, নবদ্বীপ বিধানসভার মানুষের জন্য আপনার কি বার্তা থাকবে? খুব ভালো প্রশ্ন। আমি যারা দেখছেন নবদ্বীপের মানুষ বা ভোটার, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা বহুবার ভোট দিয়েছেন। এই ভোটগুলো কেন হয়? সেটা হচ্ছে আপনারা ভোট দেবেন, এলাকার একটা জনপ্রতিনিধি তৈরি হবে। সেই জনপ্রতিনিধি বিধানসভার MLA হোক বা লোকসভার MP হোক, তারা সেখানে গিয়ে সেখানকার অভাব অভিযোগের কথা বলবে। কিন্তু আপনারা একটুখানি স্মরণ করুন দেখি যে নবদ্বীপে এই মুহূর্তে যে দুজন আছে, একজন বিধায়ক আর একজন MP। বিধায়ককে কোনোদিন দেখেছেন নবদ্বীপের সমস্যা নিয়ে বিধানসভায় বলতে? বলেনি। ওদের নেত্রী মমতা ব্যানার্জি জানে এদের সেই হিম্মত নেই, তাই সার্কিট হাউসে জেলায় জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক বসায়, সেখানে দাদা ভাইয়ের মতো ভাই বোনের মতো গল্প করে একটা কাজ সাধন করে। আর MP, নবদ্বীপের লোকসভার MP, একবার স্মরণ করুন যে ওই লোকসভায় গিয়ে নবদ্বীপের জন্য একটা বার কোনো দিন কথা বলেছে কেউ দেখেছে? বরং আমরা দেখেছি ওরা যে সমীক্ষা চালিয়েছে, একমাত্র নবদ্বীপের MP জগন্নাথ সরকার 0 পেয়েছে, 0 পেয়েছে। তো এইরকম একটা পরিস্থিতিতে এমন একজনকে পাঠান
যে ওইভাবে নয়, লুকিচুরি নয়, যে বিধানসভায় দাঁড়িয়ে চিৎকার করে নবদ্বীপের অধিকার সে ছিনিয়ে আনতে পারে, এরকম একজন মানুষকে আপনারা দায়িত্ব দিন। আর সে ক্ষমতা আমার আছে, যেহেতু আমি বিভিন্ন প্রতিঘাতের মধ্যেও নবদ্বীপের মাটিতে এখনও সেই কংগ্রেসের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছি। আর যারা আছে বিভিন্ন দল করে এসেছে, নবদ্বীপে শান্তির কথা বলা হয়, শান্তি সততার কথা বলা হয়, নবদ্বীপের শান্তির জন্য একমাত্র কৃতিত্ব যাত্রার নাম কংগ্রেস। আজকে যারা শান্তির কথা বলে সেদিন তারা ছিল না, সেই জন্ম, তাদের দলটাই জন্ম হচ্ছে 98 সালে। আর নবদ্বীপের শান্তি প্রথম 1985 সালে 25শে ডিসেম্বর গভীর রাতে প্রথম প্রাচীন মায়াপুর থেকে, আমি সেদিনও ছিলাম, আজও আছি। ভালো থাকুন, ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন।